উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল পর্যায়ের ভোটারবৃন্দ, উপস্থিত ঢাকা দক্ষিণ পর্যায়ের বাসিন্দা এবং দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন সাংবাদিক ভাইয়েরা সহ যারাই আমাদের এই আন্দোলনকে সংহতি জানিয়ে আজকে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘদিন আমাদের এই আন্দোলন সংগ্রামে যারা যুক্ত থেকেছেন সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, ঈদের আগে আমি এখানে সর্বশেষ বক্তৃতা করে গিয়েছিলাম এবং সেখানে স্পষ্ট কয়েকটি কথা বলে গিয়েছি যে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে 7 জন বিচারপতি, প্রধান বিচারপতি সহ 7 জন বিচারপতির নির্দেশক্রমে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী এবং সেটিকে তারা বহাল রেখেছে, সেই অনুযায়ী আমার স্ট্যাটাস যদি আপনারা জানতে চান, এটাকে পৃথিবী জুড়ে বলা হয় মেয়র ইলেক্ট, অর্থাৎ বাংলায় যদি বলি নির্বাচিত মেয়র। একজন মেয়র নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণের সময়টুকু পর্যন্ত যে সময়টি থাকে সেখানে তাদেরকে বলা হয় মেয়র ইলেক্ট অথবা নির্বাচিত মেয়র। এখন আজকে সর্বোচ্চ আদালতের রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে এবং এই সরকারের উপরে সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ঢাকা দক্ষিণের যারা ভোটাররা আমাকে ভোট দিয়েছেন তাদের ভোটের প্রতি সম্মান রেখে এখানে কোনো গড়িমসি না করবে। এবং আমি তখন বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা উপস্থিত হয়ে পরবর্তী কার্যক্রম ঘোষণা করব। এখন বর্তমানে এই সরকার, স্থানীয় সরকার যে কাজটি করছে, এই কাজটি করার ফলে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে এবং তাদের শপথ, এই বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন, যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক কিছু ঘটনা ঘটে গিয়েছে যেটি আপনাদের সামনে কিছুটা উল্লেখ করতে হবে। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল যাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস, একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আসলে গণতন্ত্রের অর্থই হচ্ছে ডায়ালগ, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতেও আপনারা দেখেছেন যখন বিএনপির এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে চরম আকারের নির্যাতন, দমন পীড়ন চালাচ্ছিল, তখনও কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হয়েছে। এটাই হলো বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল, এটাই হলো বিএনপির যে রাজনৈতিক যে আদর্শ, যে গণতন্ত্র এবং আলাপ আলোচনার মাধ্যমে এবং জনগণের সরাসরি ভোটের অধিকারের মাধ্যমে জনগণ নির্বাচিত করবে, তারা রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করবে। অতএব আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে যে বা যারাই ভুল বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে যে এই নির্বাচন বা এই যে আদালতের রায় এটিকে কার্যকর করা হলে অতীতের হাসিনার আমলের সকল নির্বাচনকে নাকি বৈধতা দেওয়া হয়েছে।
অথচ ঠিক তার উল্টাটা হচ্ছে। কারণ আদালতের রায়, আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল সেটি ছিল অবৈধ, এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দালিলিক প্রমাণ থেকে যাবে যে হাসিনার আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে, ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা হতো। অতএব তারা যে আজকে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে যে ব্যাহত করছে, প্রকান্তরে তারা কিন্তু ওই অবৈধ তাপস এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে, এটাই হচ্ছে। আমি তাই সবাইকে বলবো, ঠিক আছে, আরেকটি বিষয় উত্থাপন করতে চাই। কয়েকদিন আগে আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে শ্রদ্ধা করি। যখন বাংলাদেশে কথা বলার পরিবেশ ছিল না, তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য। তিনি একটি জনপ্রিয় টক শোতে এই বিষয়ে কিছু কথা বলেছেন, এবং সেখানে তিনি যে যুক্তিগুলো দাঁড় করিয়েছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে, সরকারের সিদ্ধান্ত ছিল ডে ওয়ানে যে ইশরাককে বসতে দেওয়া যাবে না। এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে। তাদের বক্তব্যের এক এক সময় এক এক কথা বলছে। কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হবে, কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে, কখনো বলছে এখানে যে প্লেট সেটাকে পরিবর্তন করা হয়েছে, কখনো বলছে, যেটা ওনার বক্তব্যে ছিল, যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়া হয় তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নাকি ৬,০০০ তালিকা করে রেখেছে সারা দেশের কাউন্সিলরের, এবং সেটা তাদেরকে নাকি দিতে হবে। তো এই ধরনের কথা, কনফ্লিক্টিং কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না। আসল কারণটি হলো রাজনৈতিক কারণ, যেই কারণে আমাকে আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রকান্তরে আমি যেটা বলেছি যে উনি অবৈধ, হাসিনার আমলে তাপসের যে নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে চলেছে। এর বাইরে আপনারা দেখেছেন আদালত, সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক যে রাজনৈতিক দলটি নতুন তৈরি হয়েছে তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মব তৈরি করে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করলো, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা আর কোনো সিদ্ধান্ত নিতে রাজি না। তাহলে এটা জনগণের মাঝে কি বার্তা পৌঁছাচ্ছে? যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মব কালচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ মতো সিদ্ধান্ত দিতে হবে। অতএব তারা নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে, তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না, তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না, তারা কোনো কিছুই মানতে চাচ্ছে না। যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না, অতীতের কিছু মানে না, আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানেরই দোহাই দিচ্ছে, এই সংবিধানেরই অজুহাত দিচ্ছে। তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি, এবং আমরা চাই না যে সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ, সঠিক, অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসা, ঠিক আছে দাঁড়া, আমি ঠিক আছে দাঁড়া, আমরা বারে বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি, বিভিন্নভাবে আন্দোলন করেছি, আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমরা বক্তব্য রেখেছি, কিন্তু কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি,
এই লড়াই থেকে আমরা কোনোভাবে ফিরে আসার পিছনে আসার কোনো সুযোগ নাই। তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন এবং এই সমস্যাটি যে আজকে তৈরি হয়েছে, নগর ভবন যে একটা অচল অবস্থার মধ্যে চলে গিয়েছে, সেটার জন্য দায়ী একমাত্র স্থানীয় সরকার, যে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার উপদেষ্টা, তার সচিব এবং অন্যান্য কর্মকর্তারা যারা বাধা দিচ্ছে। তা আমি বলবো যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করি। তাই আমরা গণতান্ত্রিক উপায়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা এটা সুরাহা করতে চাচ্ছি। কিন্তু আমরা চাই না জনগণের আর ভোগান্তি দীর্ঘায়িত হোক, আমাদেরকে বারে বারে এখানে এসে আন্দোলন করতে হোক, মিডিয়ার ভাই আপনাদেরকে বারে বারে ডেকে আনতে হোক, এই একই বিষয়ে বারে বারে আপনাদেরকে ব্রিফিং করতে হোক। তাই আমি সরকারকে বলবো, এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয়, ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেমে যাবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন, অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন। আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলেও আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করেন। আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটা করতে। এখন যেভাবে রয়েছে, যে অবস্থায় রয়েছে, এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই, কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই। আমরা আজকে নতুন করে আন্দোলন বিরতিহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি। নগর ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব। আজকে প্রথম দিন, আপনারা জানেন যে ঐতিহাসিক বৈঠক হয়েছে, ছুটির পরে প্রথম কার্যদিবস, তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা এটা করতে চাই নাই। আমরা চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতের, সর্বোচ্চ আদালতের, নির্বাচন কমিশনের এবং জনগণের রায়কে আপনারা সেটাকে কার্যকর করুন। এটা কি ধরনের উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন? এটা তো আপনাদের জন্য কি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে কিনা? এবং আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে, কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফিরে যাই তাহলে বলে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসেবে এই উদাহরণ সৃষ্টি হবে, যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না। আমরা সকল পর্যায়ে কথা বলেছি, সকল পর্যায়ে সলা পরামর্শ করেই আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করছি। তাই আমি সরকারকে আবারও আহ্বান জানাবো, আপনারা দ্রুততম সময়ে এটা নিষ্পত্তি করেন, না হলে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন, সেই পর্যায়ে কথা বলে এটার মীমাংসা অতি দ্রুত করেন। তা না হলে কিন্তু এই যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু কাটবে না। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে শেষ কথাটি বলতে চাই, আপনারা হয়তো ভাবছেন আমি গায়ের জোরে আমাদের যারা জনবল রয়েছে, জনশক্তি, তাদেরকে নিয়ে এসে এখানে দাবি করছি, আসলে কিন্তু তা না। আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে, আইনি যদি কোনো অধিকার থাকে, মেয়র ইলেক্ট অর্থাৎ নির্বাচিত মেয়র হিসেবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে ফেলতে পারবেন না। বরঞ্চ ভবিষ্যতে আপনাদেরকে কিন্তু এই যে শপথ ভঙ্গ, সংবিধান ভঙ্গ, দায়িত্ব অবহেলা, মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার, যারা আমাকে ভোট দিয়েছিল তাদের অধিকারকে আপনারা বিঘ্ন করেছেন, তাদের রহিত করেছেন, সেটার জন্য আপনাদেরকে আইনি মোকাবেলা বা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ভবিষ্যতে। কিন্তু আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে চাই না। আমরা চাই না এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন আসুক। এরপরে আমাকে যদি আপনারা আমার যে প্রাপ্য অধিকার বা জনগণের যে প্রাপ্য অধিকার সেটা যদি নিশ্চিত না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থেকে যাবে। অতএব আমি এটা কোনো ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি। এই সরকারকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা দ্রুততম সময় এটা নিষ্পত্তি করেন।
যে সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন, কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময়ে কার্যকর করেন। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.